গুরুত্বপূর্ণ যে খবর আমাদের নজর রয়েছে, প্রাথমিকে 32,000 চাকরি বাতিল নয়। প্রাথমিকে 32,000 চাকরি বহাল থাকলো। চওড়া হাসি যারা একসময় চাকরি হারিয়েছিলেন তাদের মুখে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। 9 বছর পর চাকরি গেলে পরিবারের ওপর প্রভাব পড়বে। পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ। 2023-এ 32,000 চাকরি বাতিলের রায় তা খারিজ হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। একসময় যারা চাকরি হারিয়েছিলেন সেই চাকরি হারা তারা আজ কতটা খুশি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিবিআই ইডির চিহ্নিতদের জন্য বাকিদের দুর্ভোগ কেন? সিবিআই ইডির চিহ্নিত অযোগ্যদের জন্য বাকিরা চাকরি হারা। তবে একসঙ্গে 32,000 চাকরি বাতিল কেন? প্রাথমিকে 32,000 চাকরি বাতিলে বিরূপ প্রভাব বলেও পর্যবেক্ষণ। সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চের আজ ঠিক কি পর্যবেক্ষণ, একদম কি পয়েন্টস গুলো জানবো। প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, এই নিয়োগ প্রক্রিয়া অনিয়ম বা দুর্নীতির যে অভিযোগ এসেছিল তার সঙ্গে কোনো অকাট্য বা মানানসই কোনো তথ্য বা নথি আদালতে পেশ করা যায়নি। দুই, যারা এগুলি ফিরে আনার দায়িত্ব ছিল, খুঁজে বার করার দায়িত্ব ছিল এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি, তারাও এরকম কোনো অকাট্য নথি আদালতে তুলে ধরতে পারেনি। একটি ট্রায়াল চলছে এবং সেই ট্রায়ালের যে নথি দেওয়া হয়েছে তাতে চিহ্নিত দাবি দেবে 264 জন প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় 96 জন চিহ্নিত দাবিকে চিহ্নিত করেছে, যাদের চাকরি থেকে ইতিমধ্যে বাতিল করা হয়েছে। 264 জন যারা ট্রেন ছিলেন তাদের চাকরি আবার পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট একটি রায়ের মাধ্যমে। অর্থাৎ চিহ্নিত দাগের সংখ্যা এই মুহূর্তে যারা চাকরি বাতিল হয়েছে তাহলে সংখ্যা আছে 96। এর বাইরে কতজন চিহ্নিত অযোগ্য রয়েছে তদন্ত সিবিআই নির্দিষ্ট করে এখন তা তুলে ধরতে পারেনি। এবং এই এজেন্সি যে চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, সেখানেও এই অনিয়ম বা দুর্নীতি অকাট্য নথি আদালতের সামনে আসলে শুধুমাত্র একটা ট্রায়াল চলছে, সেই ট্রায়ালের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এর সমর্থনে কোন নথি বা তথ্য প্রমাণ মামলাকারীরা হাজির করতে পারেনি। যেটা রয়েছে তা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা তিনি বিচারপতি তার রায়। কিন্তু সেই রায়তে যেভাবে রোভিং ইনকোয়ারি করা হয়েছে একজন কনস্টিটিউশন কোর্টের বিচারপতি যা করেছেন, সেটাও কার্যত কাজের বিচার কোটান্ত এইভাবেই দেখতে ডিভিশন বেঞ্চ। কারণ একটা ইররেগুলারিটি অর্থাৎ অনিয়মের অভিযোগ রয়েছে, সেই অনিয়মের অভিযোগকে প্রমাণিত করার জন্য যেভাবে রোভিং ইনকোয়ারি করেছে বা অনুসন্ধান চালিয়েছে একক বেঞ্চ, সেটাও একটা সাংবিধানিক আদালতে কতটা এখতিয়ার ভুক্ত কাজ তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কাজে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, যেখানে শুনানির মাধ্যমে একাধিক জেলা থেকে ইন্টারভিউয়ারদের বয়ান লিপিবদ্ধ করে এটা জাজমেন্টের সামনে এসেছিল। কিন্তু এটা একটা কার্য একতরফা বা বলা যায় রোধী জোর করে একটা অনুসন্ধান আদালতের তরফে করা, যে অনুসন্ধানটাতেই একটা ইররেগুলারিটিকে প্রমাণ করার জন্য করা হয়েছে বলে আদালতের মনে হয়েছে। সব মিলিয়ে যে অনিয়ম বা দুর্নীতি বা অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে অভিযোগ ছিল, সেটা সরাসরি 32,000 চাকরি বাতিলের মতো জায়গায় পৌঁছাচ্ছে না। পাশাপাশি 9 বছর পর তারা যদি চাকরি যায় সেই সমস্ত ফ্যামিলিতে কি প্রভাব ফেলবে সেটা গুরুত্ব হয়ে গিয়ে বা যত্নশীল হয়ে ডিভিশন বেঞ্চ বিচার বা বিবেচনা করেছে। এই কারণেই এসএসসির যে জাজমেন্ট, আমরা জানি কিছুদিন আগে চাকরি বাতিল হয়েছে, যোগ্য অযোগ্য সেটা নিয়ে একাধিক পর্ব রয়েছে এবং কিছু অযোগ্যের জন্য একাধিক যোগ্যকে ফল অবস্থায় কলকাতা হাইকোর্টে বিচারপতি চক্রবর্তী বিচারপতি ঋষভ নিয়োগ কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ শুধুমাত্র অনুমান বা শুধুমাত্র সন্দেহের বসে 32,000 চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে। তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় সেটাকে খারিজ করে 32,000 চাকরি বহাল। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্ডার পুরো আপলোড হয়নি, অর্ডার হলে পরিষ্কার বোঝা যাবে। মহামান্য ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন, সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সাফার ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটি। ইরেগুলারিটিস যদি কিছু হয়ে থাকে তার জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ছেড়েছে। এবার এখন প্রশ্ন একটাই যে এরপর কি? প্রাথমিকে 32,000 চাকরি বহাল। আমরা শুনছিলাম যারা মামলাকারীরা রয়েছেন, যারা মামলাকারী চাকরিহারারা, তারা বারবার বলছেন যে তারা অখুশি। তাদের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে একবার অর্ণবের সঙ্গে কথা বলি। অর্ণব, ডিভিশন বেঞ্চ
সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ খারিজ করে দিল। এরপর শীর্ষ আদালতে মুভ করার জায়গা কি এখনো রয়েছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যারা অখুশি সেই মামলাকারীরা, তাদের বক্তব্য একবার শোনায়। লড়াইতে হার জিত দুটোই হয়। কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে। কোথাও গিয়ে কার্যত কোর্ট তো এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে, তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত নন, সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন, কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা। নিশ্চয়ই এটা নিয়ে আগামীতে আমরা যেভাবে লড়ছি লড়াই জারি থাকবে। দেখুন, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না। আমাদের আশাবাদী ছিলাম যে এত মানে বঞ্চিত চাকরি প্রার্থী সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে। অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম। বিচারপতিরা যারা চিন্তা করেছেন, যারা দেখেছেন, তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলবে। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, আমাদের দর্শকদের শোনাচ্ছিলাম মামলাকারী চাকরিহারারা তারা ঠিক কি বলছেন। তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত খুশি হতে পারছেন না, তার কারণ এই নির্দেশ ডিভিশন বেঞ্চ দেওয়ার মানে তারা এটা বিশ্বাস করেন না যে কোনো অনিয়ম হয়নি, কোনো দুর্নীতি হয়নি। অর্ণব, এরপর তারা শীর্ষ আদালতে মুভ করতে পারবেন কি? আইনি পথ খোলা রয়েছে, কারণ হাইকোর্টের আজকে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতেই পারে যারা বঞ্চিত বলে নিজেদের মনে করছে সেই সমস্ত পরীক্ষার্থীরা, এবং সেই পথ খোলা রয়েছে। ইতিমধ্যে এক মামলাকারীর তরফে ইতিমধ্যে আইনজীবীরা ঘোষণা করেছে তারা স্পেশাল লিটিগেশন ফাইল করে খুব দ্রুতই সুপ্রিম কোর্টে তারা পৌঁছাচ্ছে এবং সেই পথ খোলা রয়েছে। তবে এক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতি সেটাকে প্রমাণ করার জন্য যে অকাট্য নথি দরকার, সেই নথির কোনো হদিশ এই মামলা চলাকালীন না মূল মামলাকারীরা না যারা খোঁজার দায়িত্বে ছিল সিবিআই বা ইডি তারা তুলে ধরতে পেরেছে। যে চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট অর্থাৎ অতিরিক্ত চার্জশিট তারা দিয়েছে, সেই চার্জশিটে কোথাও এই অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা 264 প্রথমে, দ্বিতীয়বার 96, এই 360 মোট চিহ্নিত অযোগ্য হিসেবে যাদের নাম এসছে তার বাইরে কোনো সংখ্যা দিতে পেরেছে সিবিআই। যা বলা হয়েছে একটা ট্রায়াল চলছে, সেই ট্রায়ালে অভিযোগ সেগুলি অনগোয়িং প্রসেসে সিবিআই তদন্তের মধ্যে রয়েছে। কাজেই একটা মামলা সিবিআই এই অভিযোগে তদন্ত করছে, অনিয়মের তদন্ত করছে, দুর্নীতির তদন্ত করছে, সেই তদন্ত করছে বলে এই 32,000-এর চাকরি বাতিল করতে হবে এটা ডিভিশন বেঞ্চ মনে করছে না। এবং একক বেঞ্চ যেভাবে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, যেভাবে রোভিং ইনকোয়ারি করেছে, অর্থাৎ একতরফা একটা ইরেগুলারিটির অভিযোগ আদালতে আসার পর সেটাকে এস্টাবলিশ করা বা প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে ইন্টারভিউয়ারদের ডেকে ইন ক্যামেরা সেশন করে তাদের বয়ান লিপিবদ্ধ করেছে, সেই প্রক্রিয়াটাও কতটা সাংবিধানিক আদালত করতে পারে সেই নিয়ে সমালোচনা করা হয়েছে একক বেঞ্চের, ডিভিশন বেঞ্চের আজকের রায় বা তার পর্যবেক্ষণে। কাজে সব মিলিয়ে একটা চাকরি বাতিল 9 বছর পরে হওয়া মানে এই 32,000 ফ্যামিলির সঙ্গে যুক্ত 4 বা 5 জন ধরলে 1.5 লাখ থেকে 2 লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের পরিবারের উপর কি প্রভাব পড়ে সেটাও ডিভিশন বেঞ্চ যত্নশীল থেকেছে তাদের পর্যবেক্ষণে এই কথাগুলো উল্লেখ করার মধ্য দিয়ে। সব মিলিয়ে একটা প্যানেল বাতিল করা, 32,000-এর চাকরি বাতিল করার জন্য যে অকাট্য নথি বা প্রামাণ্য নথি বা তথ্য প্রয়োজন তার অভাব রয়েছে। তাই একক বেঞ্চের রায় খারিজ হয়েছে এবং ডিভিশন বেঞ্চ ওই চাকরি বহাল রেখেছে। তবে কিছু সমালোচনা ওকে, শিক্ষকদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আসেনি, অতএব সেটা আবার বেহাল অবস্থাটা নিশ্চয়ই ফেরত আসবে এই আশা আমরা রাখতে পারি। সিবিআই এর বক্তব্যটা রেকর্ড করেছে ডিভিশন বেঞ্চে, যেই পোর্শনটা জয় সাহেব পড়েছেন তাতে বলেছেন যে সিবিআই যতদূর পর্যন্ত ইনভেস্টিগেশন করেছেন এবং চার্জশিট জমা দিয়েছেন তার ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে বাতিল করা হবে, কিন্তু তাছাড়া বাকি সবটাই অ্যাজাম্পশন প্রিজাম্পশনের উপরেই হয়েছে। সেরকম কোনো কংক্রিট ডেফিনিট যেটাকে বুলেট পয়েন্ট সেটা তথ্য নেই কোর্টের কাছে, সুতরাং এই অবস্থায় এটা করা যাবে না। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্টে ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে। কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে, খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না, তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। ফলে
কেউ যদি চাকরি তাদেরকে কারোর থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয়, তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। এই যে 32,000 চাকরি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে খেয়ে নিয়েছিলেন, তার কোনো বেস ছিল না। তখন আমি প্রথম ওই অ্যাপিল করেছিলাম, অ্যাপিলে আর্গুমেন্ট করেছিলাম এবং বোর্ড করেছিল, আর আরেকজন ছিল জয়দীপ কর, 3 জনে মিলে লড়েছিল। আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্র অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টটাকে সেটাসাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে। 3 নম্বর বলে যে 9 বছর ধরে এরা চাকরি করছে, তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইনইকুইটিয়াস। অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে, আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রের কাছে।